রাতের গভীর অন্ধকার, চারপাশে ঘন জঙ্গল, আর তার মাঝখানে আমাদের তাঁবু। দূরে কোথাও ডাকছে অচেনা কোনো বন্য প্রাণী, যেই শব্দে গা শিউরে ওঠে বারবার। 3 ঘন্টার দুর্গম ছিরিপথ আর পাহাড় পেরিয়ে আমরা ঠিক কোথায় এসে পৌঁছলাম, যেখানে পাহাড়ের বুক জুড়ে চা বাগান আর বুনো নির্জনতা মিলেমিশে একাকার। আজ দেখব বাংলাদেশের অন্যতম বন্য এক রোমাঞ্চ, হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য। কিভাবে আসবেন, গাইড কোথায় পাবেন, আর খরচই বা কত, সব থাকছে আজকের ভিডিওতে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রামগড় সীতাকুণ্ড বনাঞ্চলে অবস্থিত এক অনন্য সংরক্ষিত বনভূমি হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য 2010 সালের 6 এপ্রিল প্রতিষ্ঠিত। 1177 হেক্টর বা প্রায় 3000 একর আয়তনের এই বিশাল বনভূমি প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। চট্টগ্রাম শহর থেকে মাত্র 50 কিলোমিটার দূরে হলেও এখানে পা রাখলেই মনে হয় আপনি যান্ত্রিক পৃথিবী ছেড়ে অন্য কোনো আদিম জগতে চলে এসেছেন। এখানে প্রায় 250 প্রজাতির উদ্ভিদ রয়েছে, যার মধ্যে গর্জন, চাপালি, সেগুন, কড়াই ও মেহগনি উল্লেখযোগ্য। এই বন বহু বিরল প্রজাতির আবাসস্থল, যেমন বনরুই, মায়াহরিণ, বনবিড়াল, গেছোবাঘ, খেকশিয়াল আর অজগর। আর পাখি প্রেমীদের জন্য এখানে রয়েছে 150টিরও বেশি প্রজাতির পাখি, যার মধ্যে গ্রেট স্লেটি উডপেকার বা কালিকাঠ ঠোকরা, মাছরাঙা, বুলবুল, সানবার্ড, ময়না ও হুদহুদ উল্লেখযোগ্য। শীতকালে পরিযায়ী পাখিদের আগমনে এই বন আরও জীবন্ত হয়ে ওঠে। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। সেই সময়ে ঢাকা থেকে আমাদের যাত্রা শুরু হয় শ্যামলী বাসে। ভাড়া ছিল 650 টাকা আর সময় ভোর 5টা। দীর্ঘ পথ পেরিয়ে সকাল 9:30টার দিকে আমরা পৌঁছে যাই সীতাকুণ্ডের ছোট দারোগার হাটে। সেখানেই আমাদের গাইড ইমন ভাই অপেক্ষা করছিলেন। তার সাথে দেখা হওয়ার পর শুরু হয় আমাদের আসল যাত্রা। শুরুর গন্তব্য সহস্রধারা ঝর্ণা 2। হাঁটতে হাঁটতে ইমন ভাই জানিয়ে দেন আজ আমাদের প্রায় 13 কিলোমিটার ট্রেকিং। পাহাড়, ঝিরিপথ আর কাঁচা রাস্তার মিশ্র এক কঠিন পথ। তাই আগে থেকেই আমরা ব্যাগ হালকা করে প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। 20 মিনিট হাঁটার পর ইমন ভাই আমাদের থামান এক নীরব ইতিহাসের সামনে। প্রায় 200 বছরের পুরনো গায়েবী মসজিদ, গফুর শাহ গায়েবী মসজিদ। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী আব্দুল গফুর নামের এক কৃষক গায়েবী নির্দেশে এটি নির্মাণ করেছিলেন। আর আজও কেউ কেউ বলেন এখান থেকে নাকি গায়েবী আজান শোনা যায়। সেই রহস্যময় পরিবেশ পেরিয়ে আমরা আবার রওনা দিই ঝর্ণার দিকে। আরো 20 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে যাই সহস্রধারা ঝর্ণা 2 এর গেটে। গেটের বাঁ পাশে দেখা মিলল একটি পরিত্যক্ত মন্দিরের। এটা কি ছিল? মন্দির ছিল সূর্যকুণ্ড মন্দির, যাকে কেউ কেউ সূর্যমণি মন্দিরও বলে। একসময় এটি ছিল প্রাণবন্ত একটি ধর্মীয় স্থান, কিন্তু এখন তা ভাঙা কাঠামো আর লতাপাতার আড়ালে হারিয়ে যাওয়া এক ইতিহাস। ঝর্ণার পথে পা বাড়ানোর আগে কিছু প্রয়োজনীয় হিসাব দিয়ে রাখি। বাইক পার্কিং মাত্র 20 টাকা, আর মাইক্রো বা কার নিয়ে এলে পার্কিং ফি লাগবে 100 টাকা। জনপ্রতি 20 টাকার এন্ট্রি টিকিট কেটে আমরা পা রাখলাম সহস্রধারা ঝর্ণা 2 এর সীমানায়। কিছুটা এগোতেই সামনে পড়লো অসম্ভব সুন্দর এক লেক। যেহেতু মূল গেট থেকে ঝর্ণাটি কিছুটা দূরে, তাই চাইলে 80 টাকার একটি বিশেষ টিকিট সংগ্রহ করা যায়, যার মধ্যে প্রবেশ মূল্য সহ বোটে করে ঝর্ণার কাছে যাওয়া এবং ফিরে আসার খরচ অন্তর্ভুক্ত থাকে। তবে যান্ত্রিক আরাম এড়িয়ে বুনো প্রকৃতির প্রকৃত রোমাঞ্চ উপভোগ করতে আমরা হাঁটার পথটাই বেছে নিলাম। প্রায় 20 মিনিট হাঁটার পরই সামনে ধরা দিল সহস্রধারা ঝর্ণা 2। উঁচু পাহাড় থেকে পানি নেমে আসছে, যদিও বর্ষা ছাড়া পানির প্রবাহ কম থাকে, তবুও এর উচ্চতা আর গর্জনই বলে দেয় বর্ষায় এর আসল রূপ কতটা ভয়ঙ্কর সুন্দর। চারপাশ যেন নীরবে বলে দেয় এসেছো ঠিক আছে, কিন্তু বর্ষায় আমাকে মিস করো না। এই ঝর্ণাকে 2 বলার কারণ সহস্রধারা নামে আরো একটি ঝর্ণা আছে, যা সীতাকুণ্ড পাহাড়ের কাছাকাছি মূল রুটে অবস্থিত। ঝর্ণার সৌন্দর্য চোখে রেখে এবার শুরু হলো আমাদের আসল পথ চলা।
পাহাড়ের বুক চিরে ওঠা ট্রেক, কষ্ট ছিল ঠিকই, কিন্তু নতুন কিছু জয়ের নেশা থাকলে সেই কষ্ট ধীরে ধীরে হারিয়ে যায়। প্রায় 1.5 ঘন্টার পাহাড়ি ট্রেক শেষে আমরা পৌঁছে যাই এক অন্য জগতে, ঝিরিপথে। ঝিরির পানিতে পা রাখতেই যেন সময় থেমে গেল। ক্লান্ত 1.5 ঘন্টা মুহূর্তে কোথায় যেন মিলিয়ে গেল। চারপাশে শুধু নীরবতা, গভীর প্রকৃতির নিঃশ্বাস। মনে হচ্ছিল আমরা পথ হাঁটছি না, বরং প্রকৃতির সাথে কথা বলছি। আপনি এই ট্রেনে লাস্ট কবে গেছেন? আমি লাস্ট গেছি হচ্ছে গত বর্ষার শেষে, মানে এই ধরেন 5-6 মাসের মধ্যে। যে ট্যুরিজম যেটা রাখছে যে মানুষজন ঘন জঙ্গলের বুক চিরে ঝিরিপথ ধরে আমরা এগিয়ে চললাম হাজারীখিলের দিকে। কখনো কোমর সমান পানিতে ডুবে যাওয়া, আবার কখনো দূর থেকে ভেসে আসা অজানা ওয়াইল্ড ডগের ডাক, যা নিস্তব্ধতার ভিতর হালকা শিরশিরে ভয় জাগিয়ে তোলে। যত ভিতরের দিকে যাচ্ছি ঝিরিপথটা আরও বেশি কঠিন, আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছে। প্রকৃতি এমনভাবে চারপাশে লেপ্টে আছে যে এই সৌন্দর্য, ঝিরিপথের এই সৌন্দর্যগুলো আসলে অনেকদিন পাওয়া হয়নি। চমৎকার লাগতেছে। পরিবেশটা অন্ধকার হলেও একটা কেমন যেন গা ছমছমে পরিবেশ, কিন্তু মজার। এই পথটা সাধারণ নয়, তাই প্রতিটি মুহূর্তেই সতর্কতা ছিল সঙ্গী। মানুষের দেখা খুব কম, নির্জনতা এখানে নিজের মতো রাজত্ব করে। গাইড রিমন ভাইও নীরব পায়ে হাঁটার পরামর্শ দিলেন, কারণ এই গভীর জঙ্গলে কখনো কখনো গাছ বা কাঠ চোরাদের উপস্থিতি টের পাওয়া যায়। সেই নীরব সতর্কতা নিয়ে আমরা প্রায় 3 ঘন্টা ধরে ঝিরিপথে এগিয়ে চললাম। বান্দরবনের পর এত দীর্ঘ সময় জলের পথ ধরে হাঁটার অনুভূতি যেন আবার নতুন করে অ্যাডভেঞ্চারকে জাগিয়ে তুলল। প্রায় 3-3.5 ঘন্টার উপরে হাঁটতেছে। এই রুটে এই পর্যন্ত একটা মানুষের দেখা পাই। এমন একটা অফ রুট, এটা আমাদের দিয়েও কেউ আসে না। এটা একদম নতুনভাবে এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমাদের যে গাইড রিমন খুঁজে বের করছে। তো প্রপোজালটা আমাদের দেওয়ার পরে আমরা সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে তাহলে এই রুট দিয়ে ঘুরে দেখি। তো ওয়াইল্ড ডগের ডাক আমরা একটু শুনছি, শোনার পরে আমাদের গাইডই বললো যে যত তাড়াতাড়ি ওই স্থান ত্যাগ করা যায় ততই ভালো। সে নিজেও নাকি একবার ওর সামনে পড়ছিল, যদিও ডিস্টেন্সটা অনেক ছিল। তো এই জন্য আমরা ওখান থেকে তাড়াতাড়ি হেঁটে চলে আসছি। পেয়ারা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। পেয়ারা বাগানটা সুন্দর লাগতেছে মোটামুটি। আমরা ঝিরিপথ থেকে উঠে আসছি, হয়তো আর ঝিরি নাই। ঝিরি ধীরে ধীরে শেষ হলো, আর আমরাও থামলাম কিছুক্ষণের জন্য। সামনে চোখে পড়লো ছোট পেয়ারা বাগান, গাছ জুড়ে ঝুলে থাকা কাঁচা সবুজ ফল এখনো স্বাদহীন, কিন্তু দৃশ্যটা অপূর্ব। হাঁটতে হাঁটতে বিকেল নামতেই খুলে যায় এক অসাধারণ দৃশ্য। ছোট ছোট টিলা আর সবুজ চায়ের ঢেউ। এটাই রাঙ্গাপানি চা বাগান। প্রায় 70 বছরের পুরনো এই বিস্তৃত বাগান 2640 একর জায়গা জুড়ে ছড়িয়ে আছে, যেখানে জন্ম নেয় উন্নত মানের ব্ল্যাক টি। যত দূর চোখ যায় শুধু সবুজের স্তর। পাহাড় যেন চুপচাপ দাঁড়িয়ে চা পাতার গল্প লিখছে। চায়ের পাতার অবস্থা ভালো না, তবে মোটামুটি বড়। চারপাশ দিয়ে পুরো চা বাগান, চমৎকার লাগতেছে। যদি এই পাতাগুলা উঠতো এখন তাহলে অনেক বেশি সুন্দর লাগতো। বর্ষাকালের সিজনের কথা বলতেছি, তারপরে নট ব্যাড। প্রায় 40 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে যাই হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে। তখনও কিন্তু দুপুরের খাবার বাকি। ঢাকার কাছাকাছি এরিয়া হিসাবে অনেক বড় কিছু পেয়ে গেছি আজকে, ভালো লাগতেছে। মানে ছোট পরিসরে হইলেও এত অল্প সময় এত বেশি কিছু পাওয়া আসলে হাতের কাছে সবসময় পাওয়া যায় না।
ইমন ভাই আগে থেকেই হাজারীখিল বাজারে খাবারের ব্যবস্থা করে রেখেছিলেন। সেখানে দুপুরের খাবার শেষ করে সন্ধ্যার দিকে আমরা ফিরে আসি বনের ভিতরে। দেখ কি বাজার বলে এটারে? হ্যাঁ, লালা বাজার। হাজারকিল বাজার কোনটা? এইটাই। ও লালা বাজারও বলে আবার হাজারকিল। বনের ভেতরে রাত কাটানোর জন্য ফরেস্ট পারমিশন ইমন ভাই আগে থেকেই গুছিয়ে রেখেছিলেন, তাই কোনো ঝামেলা হয়নি। যদিও এই অভয়ারণ্যে সাধারণভাবে প্রবেশ ফি জনপ্রতি 25 টাকা এবং সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ঘোরার অনুমতি থাকে, কিন্তু আমরা যেহেতু এখানে ক্যাম্প করছিলাম তাই হিসাবটা একটু আলাদা ছিল। কি বা কেন, ভিডিওর শেষে এটি সহ পুরো খরচের বিস্তারিত দেওয়া থাকবে। ইমন ভাই আগে থেকে টেন্টেরও ব্যবস্থা করে রেখেছিলেন। বনের ভেতরে আগুন জ্বেলে উঠতেই শুরু হলো আমাদের বারবিকিউ পার্টি। আর সারা দিনের ক্লান্তি যেন সেই আগুনের আলোয় ধীরে ধীরে গলে যেতে লাগলো। তবু এক অদ্ভুত অনুভূতি ছিল ওই ওয়াইল্ড ডগের ডাক। কখনো দূর থেকে, কখনো হঠাৎ একদম কাছাকাছি থেকে ভেসে আসছিল তার ভয়ঙ্কর শব্দ, যেন জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছিল বারবার। এই গভীর বনের ভেতরে রাতে ক্যাম্প করতে হলে সাধারণত একজন গার্ড থাকা বাধ্যতামূলক পাহারার জন্য। সেটির ব্যবস্থাও আগেই করা ছিল। খাওয়া দাওয়া শেষ করে ক্লান্ত শরীর নিয়ে আমরা হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। সকালে যখন চোখ খুললাম মনে হলো আমরা কোনো বাস্তব জগতে নেই, একটা নীরব সবুজ স্বপ্নের ভেতরে দাঁড়িয়ে আছি। চারপাশে এত সুন্দর, এত শান্ত পরিবেশ, যেন রাতের সেই অন্ধকারটা কখনো ছিলই না। পাশ দিয়ে ধীরে ধীরে বয়ে যাচ্ছে একটা ছোট্ট খাল, অথচ গত রাতে তার কোনো অস্তিত্বই আমরা টের পাইনি। এই নীরব সকাল, সবুজের ভেতরে জেগে ওঠা আলো আর বন্ধুদের সাথে কাটানো সেই ক্যাম্পিং, সব মিলিয়ে এটা আমার ট্রাভেল লাইফের এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। অভয়ারণ্যটি হালকা ঘুরে সকালের নাস্তার জন্য আমরা রওনা দিই কাজীর হাট বাজারের উদ্দেশ্যে। ইমন ভাই আগে থেকেই সিএনজি ঠিক করে রেখেছিলেন। তাকে বিদায় জানিয়ে আবার শুরু হলো আমাদের যাত্রা। প্রায় 20 মিনিট পর আমরা পৌঁছে যাই কাজীর হাটে। সকালের নাস্তা শেষে আবার সিএনজিতে উঠে রওনা হই ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট বাজারের দিকে। উদ্দেশ্য ছিল খুব কাছ থেকে হালদা নদীকে দেখা। সেই বাজারের পাশেই এক ঝলক দেখে নিয়ে আমরা আবার এগিয়ে চলি শ্বেতছড়া বাজারের দিকে। এখান থেকেই শুরু করব আমাদের আরেকটি ট্রেক। শ্বেতছড়া বাজার থেকে আমরা একটু সামনে এসে হাঁটা শুরু করেছি। হেঁটেই যাবো চিন্তা করেছি, এই জন্য হাঁটা শুরু করলাম। দেখা যাক কতক্ষণ লাগে। শ্বেতছড়া বাজার থেকে মিরসরাই বাজার পর্যন্ত প্রায় 13 কিলোমিটার পথ। চাইলে এই রুটে সিএনজি বা বাইকে করেও যাওয়া যায়, কিন্তু আমরা বেছে নিই হাঁটার পথ, কারণ পথটাই এখানে আসল গল্প। প্রায় 13 কিলোমিটার হাঁটার পর আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি, প্রায় মিরসরাইয়ে চলে আসছি প্রায়। তো হাঁটাটা একটু কষ্টসাধ্য ছিল, রাস্তা থাকা সত্ত্বেও আমরা ট্রেক করলাম। কিছু কিছু জায়গায় দাঁড়াইলাম, যেটা দাঁড়ানো সম্ভব ছিল না হয়তো বা সিএনজিতে আসলে, বা হয়তো বা তার সাথে কথা বলে নিলে হয়তো বা হতো একটু খরচ বেশি লাগতো। তারপরেও পুরোটা হাঁটার চেষ্টা করেছি। অবশ্যই বেটার লেগেছে, আপনাদের দেখালাম। যদি আপনারা ভালো লাগে আপনাদের কাছে, তাহলে এভাবে আসতে পারেন। আসতে খরচের হিসাবটা তো আমি বলেই দিচ্ছি, পাশাপাশি আপনারা এতগুলো ডেস্টিনেশন, এতগুলো পয়েন্ট, এত ধরনের ভিউ একসাথে পাচ্ছেন। এটা অবশ্যই নতুন হলেও আপনাদের কাছে ভালো লাগবে। আসুন, এনজয় করুন সবাই। প্রায় 3.5 ঘন্টার দীর্ঘ ট্রেক শেষে আমরা পৌঁছে যাই মিরসরাই বাজারে, যেখান থেকে বিকেলের বাসে উঠে ধীরে ধীরে ফিরে আসি নিজের গন্তব্যে। এটা ছিল এক অবিশ্বাস্য যাত্রা। একই দিনে ঝর্ণা, পাহাড়, ঝিরিপথ, ঘন জঙ্গল, চা বাগান, রাতের ক্যাম্পিং, বারবিকিউ আর বন্য প্রাণীর অজানা ডাক, আর পরদিন হালদা নদীর শান্ত সৌন্দর্য, সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা যা বহুদিন মনে গেঁথে থাকবে।
যারা এমন রুটে আসতে চান তাদের জন্য কিছু প্রয়োজনীয় তথ্য শেয়ার করছি। যেহেতু এটি খুব কমন রুট নয় এবং অভয়ারণ্যের ভেতরে ক্যাম্পিং নিজে নিজে করা যায় না, তাই গাইড হিসেবে ইমন ভাইকে নিতে পারেন। তার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া রইল। বন্ধুরা নিশ্চয়ই জানতে চাচ্ছেন এই একদিন এক রাতের পুরো ট্রিপের খরচটা কেমন ছিল। গাইড ফি ছিল 2000 টাকা, 2 জনের টেন্ট ভাড়া 600 টাকা, রাতের গার্ড ভাড়া 500 টাকা, দুপুরের খাবারের জন্য 220 টাকা, রাতের বারবিকিউ হলে 280 টাকা নতুবা 250 টাকা, আর সকালের নাস্তা 160 টাকা যদি খান। তবে বন্ধুরা এখানেই গল্পের শেষ নয়, বরং শুরু হতে যাচ্ছে একেবারে নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো দেশের সীমানা পেরিয়ে আপনাদের নিয়ে যাব একটি চমৎকার দ্বীপরাষ্ট্রে। এবার আমার গন্তব্য সমুদ্র আর পাহাড়ের দেশ শ্রীলঙ্কা। ওয়েলকাম টু শ্রীলঙ্কা। আপনাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম, পুরো ডাম্বুলা শহরটা দেখা যাচ্ছে। ইজ ইট বাইবেল? আই ডোন্ট নো গ্রামের নাম কি। জায়গাটার নাম হচ্ছে কাটুকিটুলা। বাংলাদেশি হয়ে যদি এইটুকু না পারি তাইলে কেমনে কি ভাই? বাঙালি কিডস বুক। ডু ইউ লাইক বাংলাদেশ? সে 2 মাস বাংলাদেশে ছিল, ঢাকা, ময়মনসিংহ, রাইট? হ্যাঁ, ময়মনসিংহ। এই যে দাদা নিয়ে চলে আসছে। 14 দিনের এই যাত্রায় আমি শুধু ঘুরে বেড়াবো না, মিশে যাব সেখানকার মানুষ, সংস্কৃতি আর আদিম ইতিহাসের সাথে। অচেনা সব রাস্তার বাঁকে অপেক্ষা করছে পাহাড়ের সবুজাভ হাতছানি আর নীল জলরাশির রোমাঞ্চ। প্রস্তুত থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শ্রীলঙ্কার এক মায়াবী দুনিয়ায়। যদি কন্টেন্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যত দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। চাইলে আমার ফেসবুক পেজ জাহিদ দ্য ট্রাভেলারেও যোগাযোগ করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।